ওই সুন্দর গ্রামটির নাম কোলাপুর। জন্ম জন্মান্তর ধরে কোলাপুরে নাথুরা বংশের লোকেরা রাজ করে এসেছে। এই গ্রামে গ্রাম প্রধান আর জমিদার কেশবনাথের একমাত্র মেয়ে প্রিয়মণি। সবাই আদর করে প্রিয়া বলেই ডাকে। প্রিয়া খুবই সুন্দরী। একমাত্র মেয়ে হওয়ার কারণে ওকে অনেক আদর সহকারে বড় করা হয়েছে। প্রিয়া খুব ভালো, কিন্তু খুবই দুষ্টু স্বভাবের। কিছুদিনের মধ্যে প্রিয়ার বিয়ে হওয়ার আছে। দূরের আত্মীয়তাতে জামাইবাবু মনোহরের সাথে ওর বিয়ে ঠিক হলো। বিয়েতে আর মাত্র 1 মাস ছিল। তখনই কেশবনাথের মা এসে বলে, আমার নাতনির বিয়ে কাছে এসে গেল। আমাদের নথুরা বংশের পরম্পরা হিসেবে আসছে প্রতিপদার রাতে মরণ সাপ প্রতিজ্ঞা করতে হবে, তার জন্য আয়োজন করো। ঠিক আছে মা, মরণ সাপ প্রতিজ্ঞার প্রস্তুতি নিচ্ছি। এমনটা বলে উনি চাকরদেরকে ডাকলেন আর গ্রামের শ্মশানের দিকে চলে গেলেন। পাড়িয়ামির দিন রাতে কেশবনাথের বাড়ির উপর দিয়ে চাকর জোরে একটা হর্ন বাজায়। এটা শুনেই গ্রামের সব লোকেরা নিজেদের কাজ ছেড়ে দিয়ে বাড়ির ভেতরে চলে যায় আর দরজা বন্ধ করে দেয়। অন্ধকার পুরোপুরিভাবে ছেয়ে গেছিল। গ্রাম পুরোভাবে নিস্তব্ধ আর চুপচাপ হয়ে গেছিল। চাকর লণ্ঠন নিয়ে আগে আগে হেঁটে যাচ্ছিল। ওদের পেছনে কেশবনাথ, বউ আর মেয়ে তাদের সাথে হাঁটছিল। পেছনে চাকররা সিংহ দিয়ে বানানো বেগুল বাজিয়ে হাঁটছিল। মরণ সাপ প্রতিজ্ঞা, এই রেওয়াজটা নথুরা বংশে অনেক জন্ম ধরে চলছে। ওদের বংশে যখনই কারোর বিয়ে হওয়ার থাকে, বিয়ের আগে পড়াইমের দিনে ছেলে আর মেয়ে মা বাবার সাথে গিয়ে এই মরণ সাপ প্রতিজ্ঞাটা অবশ্যই করে। সবথেকে আগে গ্রামের মাঝখানে থাকা খণ্ডহর কুঁয়োতে নথুরা বংশের অস্থিগুলো কে বউ প্রতিজ্ঞা করে। যেমন আমি তোমাকে ঘরে বলেছি, সেই প্রতিজ্ঞাটা দেখে 3 বারে কুয়োতে বলো। প্রিয়া ওই কুঁয়োর মধ্যে তাকিয়ে, আমি নথুরা বংশের মেয়ে, খুব শিগগিরই আমার বিয়ে হওয়ার আছে। আমি তোমাকে প্রতিজ্ঞা করছি, তোমার রক্ত সম্বন্ধের লোককে খুব তাড়াতাড়ি আমাদের বাড়ি জামাই বানানো হবে। প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা। এমনভাবে 3 বার প্রতিজ্ঞা করে ওইখান থেকে বেরিয়ে সীমানা পার করে জঙ্গলের রাস্তায় পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছিল। পাহাড়ের উপরে কেশবনাথের পূর্বজরা 100 বছর আগে তিমির মণ্ডপ বানিয়েছিল। ওই মণ্ডপের 4 দিশায় ওদের পূর্বপুরুষের অস্থি ঝুলিয়ে রাখা হয়েছে, আর বউকে ওই মূর্তির কানে প্রতিজ্ঞা দেওয়ানো হয়, আমি নথুরা বংশের মেয়ে, খুব শিগগিরই আমার বিয়ে হওয়ার আছে। আমি তোমাকে প্রতিজ্ঞা করছি, খুব তাড়াতাড়ি তোমার রক্ত সম্পর্কের লোককে আমাদের বাড়ির জামাই বানানো হবে। প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা। এমনভাবে 3 বার বলার পরে ফেরত আসার সময় প্রিয়ার নজরটা মূর্তির পায়ে রাখা একটা ছোট বাক্সর উপরে পড়ে। খুব উৎসুক হয়ে ও ভাবলো ওর মধ্যে কি আছে, আর ঢাকনা খুলে দিল। ওখানে একটা আজব চুলওয়ালা পুতুল রাখা ছিল, যেটা বিকৃত আর ভয়ানক দেখতে ছিল। তাও প্রিয়া ওই পুতুলটাকে খুব পছন্দ করলো। যখন সবাই ফেরত যাচ্ছিল, সবার নজর বাঁচিয়ে ও পুতুলটাকে উঠিয়ে নিল আর শাড়ির আঁচলে লুকিয়ে রাখলো। এটা কেশবনাথের পরিবার লোকেরা একদমই জানতো না। সূর্যোদয়ের আগে ওরা বাড়ির ভেতরে পৌঁছে গেল। সবার থেকে লুকিয়ে প্রিয়া ওই পুতুলটাকে বিছানার তলায় রেখে দিল। অন্ধকার হয়ে আসছিল। হঠাৎ করে গ্রামটা নিস্তব্ধ হয়ে গেল। খুব জোর হাওয়ায় গাছের ডালগুলো ভয়াবহভাবে নড়তে শুরু করলো। ওই হাওয়ার ধুলোয় সারা গ্রাম ঢেকে গেল। গভীর নিদ্রায় প্রিয়ার এমন মনে হলো যেন ওর কানে কেউ ফিসফিস করে কথা বলছে।
প্রিয়াকে যেন দূর থেকে কেউ ডাক দিচ্ছে। প্রিয়া, তোমাকেই প্রিয়া, এসো আমার কাছে, তাড়াতাড়ি এসো, তোমাকেই প্রিয়া, তাড়াতাড়ি এসো প্রিয়া। ওই আওয়াজের দিকে টেনে যাচ্ছিল। প্রিয়া ঘুমের মধ্যে হাঁটছিল। প্রিয়া এটা জানতো না যে ও কোন দিকে চলেছে। হাঁটতে হাঁটতে ও গ্রামের মধ্যখানে থাকা একটা খণ্ডহর কুয়োতে ঝাঁপিয়ে পড়ল। যেই জল ওর শরীরকে ছুলো, ওর জ্ঞান ফিরল। কুয়োর চারিদিকে হাড্ডি আর মাথার খুলি, মরা জানোয়ারের অবশেষ দেখল। এইগুলো সব খুব ভয়াবহ ছিল। বাঁচাও, কেউ তো বাঁচাও, মা আমাকে বাঁচাও, বাঁচাও। তখনই কুয়োর উপর থেকে একটা আকৃতি হঠাৎ করে প্রকট হলো। ভয় পেও না প্রিয়া, আমি তোমাকে বাঁচিয়ে নেব, আমার হাত ধরো। বাঁচাও, ডুবে যাচ্ছি। নিশ্চয়ই বাঁচাবো, কিন্তু একটা প্রতিজ্ঞা করতে হবে। করছি করছি, প্রতিজ্ঞা করছি। কি চাই তাড়াতাড়ি বার করো, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আমার সঙ্গে যদি তুমি বিয়ে করো, তোমাকে নিশ্চয়ই আমি বাঁচিয়ে নেব। ঠিক আছে ঠিক আছে, প্রতিজ্ঞা করছি, তোমাকেই বিয়ে করব, আমাকে বাঁচাও। ওর মধ্যে ডুবে মরে যাবে এই ভয়ে প্রিয়া পুতুলটাকে বিয়ে করার প্রতিজ্ঞা করে দেয়। যেই ও এটা বুঝলো যে এখনো পর্যন্ত যা হয়েছে সেটা একটা দুঃস্বপ্ন, ওর নিঃশ্বাস স্থির হলো। ওর বিছানার কাছে মাটিতে ভেজা পায়ের ছাপ ছিল। বিছানার উপরে বসা ওর পা দিয়ে জলের ফোঁটা পড়ছিল। প্রিয়ার মনে হচ্ছিল এগুলো একটা দুঃস্বপ্ন, কিন্তু ওর কাপড় চোপড় কিভাবে ভিজল? বিছানার কাছে কাদা মাটির পায়ের ছাপ কোথা থেকে এলো? এই সব কিছু সন্দেহ হয়ে গেল। তারপরের থেকে রাত হওয়ার সাথে সাথে প্রিয়া দরজায় কারোর আওয়াজ শুনতে পারত, যেন ওর কানে কেউ ফুসফুস করে কথা বলছে। আমাকে বিয়ে কবে করবে প্রিয়া? আমাদের বিয়ে কবে হবে? প্রিয়া বুঝতে পারছিল না ওর সাথে এগুলো কি হচ্ছে। ওকে কে ভয় পাওয়াচ্ছে? একদিন রাতে ওই চিৎকারটাকে শুনে বাড়ির সবাই দৌড়ে প্রিয়ার ঘরে গিয়ে দেখে বিছানার উপরে হাওয়ায় ভূতের মতন ভাসছে। প্রিয়াকে দেখে ওর বাবা মা ভয় কাঁপতে শুরু করলো। পরের দিন ওদের জানাশোনা একটা তান্ত্রিককে নিয়ে আসলো, কিন্তু প্রিয়ার উপরে যে ভূতটা চড়েছিল ওই তান্ত্রিক সেটাকে সরাতে পারল না। প্রিয়া এখনো হাওয়ায় একটা পিশাচের মতন উড়ে বেড়াচ্ছিল। এটা কোনো বড় শক্তিশালী প্রেতাত্মা মনে হচ্ছে। আমার শক্তিকে হারানোর জন্য যথেষ্ট নয়। তাড়াতাড়ি মহুয়াতে থাকা মন্ত্র কাকিকে আপনি ডেকে নিয়ে আসুন, সাবধানে যাবেন। তান্ত্রিকের পরামর্শ মেনে ওরা প্রিয়াকে নিয়ে গাড়ি করে মহুয়ার দিকে রওনা দিল। কিন্তু যখন ওরা জানতে পারল যে মন্ত্রজানা কাকি বেতাল পাহাড়ে গিয়েছে, দেরি না করে বেতাল পাহাড়ে পৌঁছে গেল। যেই ওরা বেতাল পাহাড়ে পা রাখলো, প্রিয়াকে আহ্বান করা ভূতটা হাওয়ায় উড়ে গেল। গুহার ভেতরে গিয়ে প্রিয়াকে মন্ত্রজানা কাকিকে দেখালো। যা কিছু হয়েছিল বিস্তারিতভাবে কেশবকে জানালো। ভয় পাওয়ার দরকার নেই, তোমার মেয়ের শরীরে এখন কোনো ভূত নেই। বেতাল পাহাড়ে পা রাখার সাথে সাথে প্রিয়াকে ছেড়ে চলে গেছে, কিন্তু যদি সবসময়ের জন্য শেষ না করা হলো, আবার তোমার মেয়ের উপরে কবজা জমাবে। আপনি আমাকে সাহায্য করতে পারবেন কাকি? আমার মেয়েকে সেই ভূতের হাত থেকে বাঁচান, আর সেই ভূতটাকে শেষ করে দিন। যতই টাকা লাগে দেব। আমার তোমার পয়সার দরকার নেই, আমি তোর থেকে চেয়েছি। ক্ষমা করবেন কাকি, আমি তেমন বলতে চাইনি আপনাকে। আসলে মেয়ের প্রতি আমার প্রেম এমন বলিয়েছে আমাকে। দয়া করে ক্ষমা করবেন। ঠিক আছে, ক্ষমা করলাম, কিন্তু প্রিয়া তোকে ভূতে কি করে ধরলো এটা কি জানি? না কাকি, দুদিন আগে ঘুমিয়েছিলাম আর আজ উঠেছি এমন মনে হচ্ছে। তাহলে কি দুদিন আগে তোর কিছু আজব কিংবা ভয়াবহ লেগেছিল? কোনো ভয়ানক স্বপ্ন দেখেছিস? কাকি, তুমি যা কিছু জিজ্ঞেস করলে সবকিছু হয়েছিল। খুব দুঃস্বপ্ন, আর এইসব ওই দিন
থেকে হচ্ছে যখন আমি তিমির মণ্ডপ থেকে একটা বিচিত্র পুতুল নিয়ে এসেছি। আমি জানি না কেন নিয়ে বিছানার তলায় লুকিয়ে রেখেছি। প্রিয়া সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত সব কথা মন্ত্রজানা কাকিকে বিস্তারিতভাবে জানালো। সেই পুতুলটা কেন আনলে মা? আমাদের পূর্বপুরুষরা সেইটাকে লুকিয়েছিল। আমি ভাবলাম ওটা খেলার পুতুল বাবা। তুমি ভাবলে কি তুমি স্বপ্ন দেখেছো আর তাতে প্রতিজ্ঞা করেছো, কিন্তু তোমার সাথে যা হয়েছে সেটা সত্য হতে পারে। জানার জন্য পুতুলটা চাই। আমি এক্ষুনি লোক পাঠাচ্ছি, ওরা ওকে নিয়ে আসবে। না, এই সময় বেতাল পাহাড় পেরিয়ে যাওয়াটা ভয়ানক হতে পারে। ভূত তোমাদের যা কিছু করতে পারে, আমাদের কাছে অত সময় নেই। এটা বলে বেড়াল ভূতকে ডেকে ওই পুতুলটাকে আনতে পাঠায়। বেড়াল ভূত দ্রুত গতিতে কোল্হাপুরে গিয়ে পুতুলটা নিয়ে বেতাল পাহাড়ে চলে আসে। মন্ত্রজানা কাকি পুতুলটাকে বেতালের সামনে রেখে আহ্বান শুরু করে। গাবরা জামান, গাবরা জামানজু। মন্ত্র পড়ে আহ্বান করার সাথে সাথে কোলাপুরের মাঝখানে খণ্ডহর কুয়োর মধ্যে থেকে একটা আত্মা উড়ে আসে আর পুতুলটার উপরে দাঁড়িয়ে পড়ে, কিন্তু ওটা একটা স্ত্রীর প্রেতাত্মা। তোমরা যা প্রতিজ্ঞা করেছো ওটা পুরো করতে আর কত সময় চাই? এটা কি প্রিয়া, তুমি যেমনটা বললে আমরা ভাবলাম পুরুষ ভূত আসবে, কিন্তু স্ত্রী প্রেতাত্মা এসেছে। তুমি কে? কেন হবু বউকে আহ্বান করে তাকে মারতে চাইছো? আহ্বান আমি না, আমার ভাই করেছে। 100 বছর আগে এই নাথুরা বংশের সম্বন্ধ চন্দ্র আমার সাথে প্রেম করার নাটক করে মা বাবাকে বুঝিয়ে আমাকে বিয়ে করে জমিদার বাড়ির বউ বানানোর জন্য প্রতিজ্ঞা করেছিল। চোখ বুঝে ওর প্রতিজ্ঞাকে আমি বিশ্বাস করেছিলাম, ওকে স্বামী হিসেবে স্বীকার করেছিলাম। কিছুদিন পরে আমি গর্ভবতী হয়ে যাই, কিন্তু চন্দ্র আমাকে প্রতারিত করলো। আমার গর্ভে যে বাচ্চাটা ছিল তার সাথে ওর কোনো সম্বন্ধ নেই, এরম ভাবে নিজের মা বাবাকে মিথ্যে কথা বলল। আমি অনেক বিনতি করেছিলাম, কিন্তু একটুও মানল না। আমাকে ও আর চিনতেও অস্বীকার করে দিল। সবার সামনে আমাকে মিথ্যেবাদী বলল। গ্রামের লোকেদের কথায় আমার মা বাবা বিষ খেয়ে মরে যায়। ওই দুঃখে আমিও কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করি। আমার ছোট ভাই একলা হয়ে গেল। অপমানের বেদনায় মরে গিয়ে আমি প্রেতাত্মা হয়ে গেলাম। নিজের বদলা নেয়ার ভাবনায় আমি নথুরা বংশের লোককে এক এক করে মেরে ফেলছি। আমার প্রেমী চন্দ্রকেও আমি মেরে ফেলেছি। আমার থেকে বাঁচার জন্য অনেক বড় তান্ত্রিককে আনলো, ওর তন্ত্র শক্তি দিয়ে আমাকে বেঁধে দিল। আপনার বংশের শত্রু প্রেতাত্মা, এর কোনো শেষ নেই। যদি এর বাঁধন ভেঙে যায় কখনো, তাহলে সবাই শেষ হয়ে যাবে। এইটাকে আটকানোর জন্য কি করা উচিত? একে শান্ত করার জন্যে একটা কথা দিন আপনি। আপনি বলুন, এর মৃত ভাইকে আপনি নিজের জামাই বানাবেন। ছি ছি, না ঘর না জমি, একে আবার নিজের জামাই কে বানাবে? এইটা অসম্ভব। আগে আপনি কথা দিন, তারপরে আমি বলছি কি করতে হবে। এইভাবে আমার রক্ত সম্পর্কে আমার ছোট ভাইটাকে ওদের বাড়ির জামাই বানানোর প্রতিজ্ঞা করলো। আমি ওদেরকে বিশ্বাস করলাম, অস্থায়ীভাবে বন্দী হয়ে গেলাম। আমাকে ওই খণ্ডহর কুয়োতে বন্দী করে দিল। তারপরে ওরা চালাকি করলো, শুধু আমাকেই নয় আমার ছোট ভাইকেও মেরে দিয়ে ওর আত্মাকে একটা পুতুলে বন্দী করে ওই পুতুলটাকে কপাল শক্তি দিয়ে তিমির রবি মণ্ডপে প্রতিষ্ঠিত করে বন্দী বানিয়ে নিল। আমাদের দুজনের আত্মা বন্ধনে থাকে, তাই যখনই ওদের বংশের লোকের বিয়ে হয়, ছেলে আর মেয়েকে আমাদের কাছে নিয়ে এসে ওদের পূর্বজদের অস্থি আমাদেরকে সমর্পিত করে প্রত্যেকবার প্রতিজ্ঞা করে, মিথ্যে প্রতিজ্ঞা করে এত বছর ধরে আমাদের আত্মাকে কয়েদি বানিয়ে রেখেছিল। কিন্তু এই অবোধ প্রিয়া এই সব কিছু জানতো না। মণ্ডপে রাখা আমার ভাইয়ের পুতুলটাকে খেলনা ভেবে নিজের বাড়ি নিয়ে আসে আর ওকে বিয়ে করার প্রতিজ্ঞাও করে নেয়। তোমার ভাইয়ের আত্মা কোথায়?
প্রিয়াকে ছেড়ে যাওয়ার যজ্ঞর আত্মা মনোহরকে আহ্বান করেছে, আর কিছুক্ষণের মধ্যে মনোহর রক্ত বমি করে মরে যাবে। আমার থাকতে এমনটা হতে পারবে না। এমনটা বলে মন্ত্রজানা কাকি বিদ্যার আত্মাকে বেতাল পাহাড়ে কয়েদি বানিয়ে দিল, আর সবাই ওখান থেকে কোলাপুর পৌঁছায়। আর মন্ত্রজানা কাকির উপস্থিতিতে মনোহর আর প্রিয়ার বিয়েটা সম্পন্ন করায়। মনোহরের মধ্যে থাকা যজ্ঞর আত্মা নথুরা বংশের মেয়েকে বিয়ে করার সাথে সাথে প্রিয়া যে প্রতিজ্ঞাটা করেছিল সেটা পুরো হলো। যজ্ঞর আত্মা শান্ত হয়ে গেল আর মনোহরের শরীর থেকে বেরিয়ে আসলো, আকাশে বিলীন হয়ে গেল। মন্ত্রজানা কাকি বেতাল পাহাড়ে পৌঁছে বিদ্যার আত্মাকে সব ঘটনা জানালো। বেঁচে থাকা মানুষদেরকে মেরে ওদের আত্মার সাথে মিথ্যে বিয়ে দিয়ে নির্মল আত্মাদের বোকা বানাতে আপনারা মহান। আমার ভাই হয়তো তোমাদের প্রতারণা স্বীকার করে শান্ত হয়ে গিয়ে থাকবে, কিন্তু আমি ওদের কখনো ক্ষমা করব না। ওদের পূর্বজরা যা পাপ করেছে সেটা নিয়ে চতুর্থ পিঁড়িকে সাজা দেওয়া অন্যায়। তোমাকে যারা বোকা বানিয়েছিল তাদেরকে তখনই মেরে ফেলেছো। তোমার 4 জনের বদলে তুমি ওদের 4 জনের প্রাণের বলিদান দিয়েছো। এবার শান্ত হয়ে ওদের ক্ষমা করে দাও। মন্ত্রজানা কাকির কথা শুনে বিদ্যার আত্মা শান্ত হলো। গ্রামের মধ্যিখানের কুয়োতে ফেরত চলে গেল। কাকি, এই প্রেতাত্মাটাকে কেন ছেড়ে দিলে? তুমি নিজের শক্তি দিয়ে একেও শেষ করে দিতে। ওর বদলা নেওয়ার ভাবনায় ন্যায় আছে, তাই আমিও ওকে স্থায়ী রূপে নষ্ট করতে পারবো না। এই কারণ যে 100 বছর আগে কোনো তান্ত্রিক ওকে বন্দি বানিয়েছিল, ওকে নষ্ট করেনি। কারোর প্রাণের ক্ষতি হওয়া মতন প্রতিজ্ঞা আমাদের করা উচিত নয়, প্রতারণা করা উচিত নয়। এমন সব পাপ পিঁড়ির অপর পিঁড়ি পিছন ছাড়ে না। বড়দের পাপ বাচ্চাদের জন্য ক্ষতি হয়ে যায়। অতীত আর সমস্যার বুদ্ধি আর সাহস দিয়েই সমাধান বার করা উচিত। এই গল্পতে আসল দোষী কে? সেই চন্দ্র যে বিদ্যার সঙ্গে বিয়ে করার কথা বলে নিজে বিয়ে করলো না, না সেই প্রিয়া যে ভুল করে অভিশাপকে মুক্ত করে দেয়? যদি আপনি এর উত্তর না দেন তাহলে মন্ত্র কাকির শক্তি কম হয়ে যাবে। সাবধান।